যে বাবা মা নিজে না খেয়ে ছেলের পেট ভরিয়েছিলেন, আজ তারা রাস্তায় বসে ভিক্ষা করছেন। অথচ তার ছেলে একজন বড় ম্যাজিস্ট্রেট। দেশে ফিরে এই করুণ দৃশ্য দেখে ছেলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে জানতে পারল তার অনুপস্থিতিতে তার স্ত্রী চরম অবহেলা করে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ক্ষমতা আর পদের পরোয়া না করে বাবা মায়ের এই অপমানের বিচার করতে সেই ছেলে এমন এক সিদ্ধান্ত নিল যা সবাইকে চমকে দেবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত। এক ছেলে ডিএম হয়ে ফিরে এলো, কিন্তু তার বয়স্ক মা বাবাকে রাস্তার পাশে ভিক্ষা করতে দেখে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেল। তারপর যা ঘটল তা দেখে মানবতা নিজেই অশ্রুসজল হয়ে উঠল। একটা গভীর হৃদয়বিদারক গল্প যা আমাদের সকলকে ভাবিয়ে তুলবে। বন্ধুরা, 4 বছর তো 4 বছর, এটা কোনো সামান্য সময়কাল নয়। 4 বছরের মধ্যে জীবন সম্পূর্ণ উলটপালট হয়ে যায়। মানুষের অবস্থা, তার স্বপ্নগুলো, তার পরিচিতি, সবকিছু। আর্জনের জন্যেও এই 4 বছর কোনো যুদ্ধের থেকে কম ছিল না। সে একটা সাধারণ কৃষকের ছেলে ছিল, যে দারিদ্রতা দেখেছে, ক্ষুধা দেখেছে, আর মা বাবার ক্লান্ত চোখগুলোতে নিজের ভবিষ্যতের স্বপ্নগুলো দেখেছে। আজ সেই আর্জন বিদেশ থেকে ফিরছিল, কিন্তু এখন সে শুধু ছেলে ছিল না, সে একটা ডিএম হয়ে উঠেছে। উচ্চ পদবি, বিশাল গাড়ি, সরকারি মর্যাদা সবকিছু তার নামের সাথে সংযুক্ত হয়ে গেছে। তবু বিমানবন্দর থেকে বাইরে পা রাখতেই তার হৃদয়ে যে সবচেয়ে প্রথম আকাঙ্ক্ষা জাগল, সেটা শুধু এই ছিল যে বিনা খবর দিয়ে গ্রামে পৌঁছে নিজের মা বাবাকে আশ্চর্য করে দেবে, আর তাদের মুখে সেই পুরনো হাসিটা দেখবে যার জন্য সে এত দীর্ঘ যাত্রা সম্পন্ন করেছে। সে কাউকে কল করেনি, না স্ত্রীকে, না স্বজনদেরকে। সরাসরি ট্যাক্সি নিল আর গ্রামের ঠিকানা জানিয়ে দিল। ট্যাক্সি শহর থেকে বাইরে বেরোতেই আর্জুন জানালা থেকে বাইরে তাকাতে শুরু করল। 4 বছর পর সেই পথগুলো, সেই মাঠগুলো, সেই বৃক্ষগুলো সবকিছু পরিচিত, তবুও অপরিচিত মনে হচ্ছিল। পথভর তার চোখের সামনে শৈশবের ছবিগুলো ঘুরপাক খেতে থাকল। মায়ের সকালের অন্ধকারে উঠে চুল্লি জ্বালানো, বাবার ছেঁড়া পোশাকে মাঠে যাওয়া, আর প্রতিদিন এই বলা যে ছেলে, তুই পড়াশুনো কর, আমাদের মতো জীবন মাত করো না। আজ সেই ছেলে কর্মকর্তা হয়ে ফিরছিল। এই চিন্তা করেই তার ঠোঁটে হালকা হাসি চলে আসত। গাড়ি অকস্মাৎ একটা মন্দিরের নিকট থামল। চালক বলল যে মাত্র 2 মিনিটের কাজ রয়েছে। আর্জুন বিনা কোনো দ্বিধায় সম্মতি দিল। তার কোনো তাড়াহুড়ো ছিল না। সে ট্যাক্সিতে বসে বাইরে তাকাতে লাগল। মন্দিরের সিঁড়িতে কয়েকজন ভিক্ষুক বসেছিল, কোনো বয়স্ক, কোনো অসহায়, কোনো প্রতিবন্ধী। তার দৃষ্টি এমনিই ঘুরছিল যে অকস্মাৎ এক বয়োজ্যেষ্ঠের ওপর গিয়ে আটকে গেল। ছেঁড়া পোশাক, বেড়ে ওঠা দাড়ি, ধুলোয় ভরা মুখ। কিছু এমন ছিল সেই মুখে যা আর্জনের হৃদয়কে অদ্ভুত অস্থির করে তুলল। সে দৃষ্টি সরিয়ে নিল, নিজেকে বোঝালো যে সে ভ্রম করছে, কিন্তু হৃদয় মেনে নিতে রাজি ছিল না। আর্জুন আবার তাকালো। এবার তার হৃদয় জোরে ধকধক করতে শুরু করল। সে বয়োজ্যেষ্ঠ মাথা নিচু করে বসেছিল আর হাত প্রসারিত করে ভিক্ষা চাইছিল। আর্জুনের হাত কাঁপতে লাগল। সে ট্যাক্সির দরজা খুলল আর বিনা কিছু চিন্তা করে মন্দিরের সিঁড়ির দিকে অগ্রসর হল। প্রত্যেক পা তার জন্য ভারী হয়ে উঠছিল। যত নিকটবর্তী হল, মুখ পরিষ্কার হয়ে উঠছিল, আর তখনই এক ক্ষণে তার সমগ্র বিশ্ব থমকে গেল। সামনে বসা সে ব্যক্তি অন্য কেউ নয়, তার নিজের বাবা মনোজ সিং ছিল। সেই বাবা যে তাকে কাঁধে চাপিয়ে স্কুলে পৌঁছাত, সেই বাবা যে নিজের ক্ষুধা দমিয়ে ছেলের পেট ভরত। আজ সেই বাবা পথের ধারে বসে ভিক্ষা চাইছিল। আর্জুন সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছিল, পিতাজি, আপনি? বয়স্ক ব্যক্তিটি মাথা উঠালো। একক্ষণের জন্য তার চোখ শূন্য ছিল, তারপর অকস্মাৎ চেনা উদয় হল। আর্জুন বলতেই দুজনের চোখ থেকে অশ্রু ধারায় বইতে লাগল। চারপাশে মানুষ ছিল, গোলমাল ছিল, কিন্তু সেই ক্ষণে তাদের জন্য সমগ্র বিশ্ব অদৃশ্য হয়ে গেছে। আর্জুন বারবার প্রশ্ন করছিল, মা কোথায়, বাড়ি কোথায় রয়েছে, গ্রামে কেন যাননি? কিন্তু বাবা শুধু মাথা নিচু করে বসে রইল। কিছু সময় পর তারা শুধু এটাই বলল, ছেলে, এখন বাড়ি আমাদের নয়। এটাই শুনতেই আর্জুনকে মনে হলো যেন কেউ তার বুকে আগুন ঢেলে দিয়েছে। সে ডিএম ছিল, কর্মকর্তা ছিল, কিন্তু সেই ক্ষণে সে শুধু একটা ছেলে ছিল, যে নিজের সবচেয়ে বড় পরাজয় দেখছিল। আর্জুন নিজের বাবার সামনে বসেছিল, কিন্তু তার চোখের সামনে যেন কুয়াশা ছড়িয়ে পড়েছে। বাড়ি আমাদের নয়, এই শব্দগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। যে বাড়ির জন্য সে রাত দিন কষ্ট করেছে, বিদেশে রক্ত প্রবাহিত করেছে, সেই বাড়ি এখন তার মা বাবার নয়।
সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা যেন আটকে গেছে। বাবার চোখ মাটিতে আবদ্ধ ছিল, সেগুলোতে লজ্জা ছিল, ব্যথা ছিল, আর একটা এমন ক্লান্ত নীরবতা যা শব্দের থেকে বেশি বলে। আর্জুন কাঁপা হাতে বাবার হাত ধরল, যা ঠান্ডা আর শুষ্ক হয়ে গেছে। সেই হাতে এখন সেই দৃঢ়তা নেই যা ধরে সে শৈশবে হাঁটতে শিখেছে। কিছু সময় পর বাবা ধীরে ধীরে বলতে আরম্ভ করল। তাদের কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু অবস্থার সত্যতা ছিল। তারা জানালো যে কিভাবে ছেলের বিদেশ যাওয়ার পর সবকিছু ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল। প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, বৌমার আচরণও স্বাভাবিক ছিল, কলে সব ঠিকঠাকের কথাবার্তা হতো। কিন্তু যত সময় অতিক্রম করেছে, বাড়ির অভ্যন্তরের বাতাস পরিবর্তন হতে লাগল। বৌমার মায়ের আগমন, তারপর বাড়িতে তার অবস্থান, আর তারপর প্রতিদিনের তিরস্কার, অপমান আর অসম্মান। বাবা জানালো যে কিভাবে একদিন তাদের বারান্দায় শোয়ার জন্য বলা হয়েছে। তারপর ধীরে ধীরে বাড়িতে তাদের অস্তিত্ব ভার হয়ে উঠল। প্রত্যেক কথায় তাদের বোঝানো হয় যে তারা কোনো কাজের নয়, শুধু খায় আর শুয়ে থাকে। আর্জনের হৃদয় ভেতর থেকে চুরমার হয়ে যাচ্ছিল। সে চিন্তা করছিল যে যে ছেলেতে তার সবচেয়ে বেশি বিশ্বাস ছিল, সেই ছেলে কত সহজে ছিন্ন হয়ে গেছে। বাবা আরও জানালো যে যখন তারা ছেলের সাথে কথা বলার প্রয়াস করেছে, তো কল বন্ধ পেয়েছে। বৌমা স্পষ্ট প্রত্যাখ্যান করেছে যে ছেলের কাছে সময় নেই। আর তারপর একদিন সেই ক্ষণ এসছে যখন বৌমা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি বাড়ি ত্যাগ করতে হয় তো করো, তাকে কোনো প্রভাব পড়ে না। বাবা এই কথা বলার সময় একক্ষণের জন্য চোখ বুজে নিল, যেন সেই দিনের ব্যথা আজও সতেজ। সেই দিন তারা বেশি কিছু বলেনি, শুধু মাকে দেখল যে নীরবে অস্ত্র মুছছিল। দুজনে নিজের কয়েকটা পোশাক তুলল আর বিনা গোলমাল করে বাড়ি থেকে বেরিয়ে গেল। না কেউ থামিয়েছে, না কেউ পেছন থেকে ডেকেছে। বাড়ির দরজা বন্ধ হলো, কিন্তু সেই শব্দের সাথে যেন তাদের সমগ্র জীবনও বন্ধ হয়ে গেল। এরপর তারা গ্রামে যাওয়ার প্রয়াস করেছে, কিন্তু সেখানে কোনো আশ্রয় নেই। কিছু কিছু অর্থ ছিল যা দ্রুত শেষ হয়ে গেল। তারপর শহরের পথগুলোতে দিনগুলো কাটতে লাগলো। মন্দিরের বাইরে বসা, মানুষের করুণায় জীবিত থাকা, এটাই তাদের নতুন বিশ্ব হয়ে গেল। আর্জুন এসব শুনে ভিতর থেকে কাঁপছিল। তার চোখের সামনে মায়ের মুখ ঘুরে গেল। মা কোথায়? সে অকস্মাৎ আতঙ্কিত হয়ে প্রশ্ন করল। বাবা হাত দিয়ে ইঙ্গিত করল, এখানেই, নিকটবর্তী ঝুপড়িতে। এটাই শুনতেই আর্জুন বিনা কিছু চিন্তা করে উঠে দাঁড়ালো। তার হৃদয় জোরে জোরে ধকধক করছিল। সে সেই পথে চলতে লাগল যেখানে প্রত্যেক পদক্ষেপের সাথে তার কর্মকর্তা হওয়া পেছনে ছুটে যাচ্ছিল। আর শুধু একটা দোষী ছেলে অবশিষ্ট ছিল। তাকে জানা ছিল না যে মাকে কোন অবস্থায় দেখবে, কিন্তু তাকে এটাই জানা ছিল যে এখন কাহিনী শুধু ব্যথার নয়, এখন তার অভ্যন্তরে কিছু চুরমার হয়েছে, আর কিছু খুব বিপজ্জনক উপায় সংযুক্তও হচ্ছে। আর্জুন নিজের বাবার সাথে সেই অপরিশোধিত পথে চলছিল যেখানে প্রত্যেক পদক্ষেপে মাটি উঠছিল, আর প্রত্যেক শ্বাসে অস্বাস্থ্যকরতার গন্ধ মিশেছিল। এটাই সেই শহর ছিল যেখানে সে কোনোদিন স্বপ্ন নিয়ে এসেছিল। কিন্তু আজ সেই শহরের এক কোণায় তার মা বাবা নিজের জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো কাটছিল। বাবা সামনে সামনে চলছিল, তাদের চলায় ক্লান্তি ছিল, ঝুঁকে পড়া ছিল, আর একটা এমন বাধ্যতা ছিল যা বয়স থেকে নয়, অবস্থা থেকে আসে। আর্জুন বাদের পেছনে চলতে যাচ্ছিল, কিন্তু তার মস্তিষ্কে কোনো শব্দ ছিল না, শুধু গোলমাল ছিল স্মৃতিগুলোর, অনুতাপের, আর সেই অপরাধবোধের যা সে 4 বছর ধরে উপেক্ষা করতে থাকল। কিছু সময় পর বাবা এক নীল রঙের পুরাতন ত্রিপলের সামনে থামল। সেটাই তাদের বিশ্ব ছিল। পথের ধারে নোংরা আর ধোয়ার মাঝে একটা ছোট ঝুপড়ি, যা বৃষ্টিতে টপকত আর উষ্ণতায় চুল্লি হয়ে যেত। বাবা ত্রিপলকে হালকা করে তুলল আর ধীর কণ্ঠে বলল, মালতী, দেখ, ছেলে এসেছে। অভ্যন্তর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। আর্জুনের হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগল। সে নিজে সামনে বেরিয়ে ঝুপড়ির অভ্যন্তরে তাকালো। অভ্যন্তরে অন্ধকার ছিল, দুর্গন্ধ ছিল, আর মাটিতে একটা পাতলা চাদর বিছানো ছিল যার ওপর তার মা বসেছিল। মালতী দেবী, সেই মা যে হাতের রুটি খেয়ে সে বড় হয়েছে, সেই মা যে নিজের চুড়ি বিক্রি করে তার ফি দিয়েছে। আজ সেই মা এক কোণায় বসেছিল, পিঠ ঝুঁকে গেছে, চোখ ডুবে গেছে, আর মুখে এমন ক্লান্তি যা দেখে আর্জুনের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। যেই মায়ের দৃষ্টি ছেলের ওপর পড়ল, সে কয়েকটা ক্ষণের পর্যন্ত তাকে চিনতে পারল না। হয়তো সেই কারণে নয় যে সে পরিবর্তিত হয়েছে, বরং সেই কারণে যে মা কোনোদিন স্বপ্নেও চিন্তা করেনি যে তার ছেলে তাকে এই অবস্থায় দেখবে। আর্জুন, মায়ের কণ্ঠ কাঁপছিল। শুধু এটাই শোনা ছিল যে আর্জুন নিজেকে থামাতে পারল না। সে সেখানেই মাটিতে বসে পড়ল, মায়ের পায়ে আঁকড়ে ধরল আর ফুটফুট করে কাঁদতে লাগল। সে ডিএম কাঁদছিল না, সে ছেলে কাঁদছিল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গেছি। আমি এত বিশাল কর্মকর্তা হয়ে গেছি, কিন্তু এত ছোট ছেলে রয়ে গেছি। মা কাপা হাতে তার মাথায় হাত রাখল। তাদের হাতে সেই বল ছিল না, কিন্তু সেই স্পর্শে আজও সেই মমত্ব ছিল। কাঁদিস না ছেলে,
তুই এসেছিস, এটাই যথেষ্ট। মায়ের চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তাদের মুখে কোনো অভিযোগ ছিল না। তারা শুধু ছেলের মুখ দেখল, যেন 4 বছরের অভাব এক ক্ষণে পূরণ করতে চায়। আর্জন মায়ের মুখকে সতর্কতার সাথে দেখল। ঝুর্রিগুলো বেড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আর চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল। এটাই সেই মা ছিল যে কোনোদিন হেসে বলতো যে আমার ছেলে একদিন বিশাল মানুষ হবে, কিন্তু আজ সেই বিশাল মানুষের সামনে সে নিজেকে ছোট অনুভব করছিল। আর্জন মায়ের কাছে ধীরে ধীরে সব প্রশ্ন করল। মা বেশি কিছু বলেনি, শুধু এটাই জানালো যে কিভাবে এক একদিন ভার হয়ে উঠল, কিভাবে বৌমার কণ্ঠে মধুরতা শেষ হয়ে গেল, কিভাবে বাড়িতে তাদের কথাগুলোর কোনো মূল্য নেই। মা এটাও জানালো যে অনেক রাত তারা ক্ষুধার্ত পেট কেটেছে, যাতে ছেলেকে কলে মনে না হয় যে সব ঠিক নয়। আমরা চাইনি ছেলে যে তুই বিদেশে উদ্বিগ্ন হোস, আমরা চিন্তা করেছি সহ্য করব। এটাই শুনতেই আর্জনের অভ্যন্তরে কিছু চুরমার হয়ে গেল। তাকে অনুভূতি হলো যে তার মা বাবা তাকে রক্ষা করার জন্য নিজেকে বলিদান করে দিয়েছে। সেই ক্ষণে আর্জনকে নিজের চেয়ার, নিজের ক্ষমতা, নিজের পরিচিতি সব অসত্য মনে হতে লাগলো। তাকে স্মরণ হলো যে কতবার সে স্ত্রীর কাছে শুধু আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করেছে, মা বাবা কেমন আছেন, আর উত্তর পেয়েই সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সে কোনোদিন চিন্তা করেনি যে সত্য জানার জন্য একবার মা বাবার সাথে সরাসরি কথাবার্তাও বলে নেয়। সেই অসতর্কতার মূল্য আজ তার মা বাবা পথে চুকছে। আর্জন ঝুপড়ির বাইরে এসে দাঁড়ালো। তার চোখ লাল ছিল, কিন্তু সেগুলোতে এখন অস্ত্র নেই। সেগুলোতে ক্রোধ ছিল, ঠান্ডা, নীরব আর বিপজ্জনক ক্রোধ। সে আকাশের দিকে তাকালো, যেন নিজের সাথে শপথ করছে, এখন বাস, এখন যথেষ্ট হয়েছে। তাকে বোঝা যাচ্ছিল যে এটাই শুধু একটা ঘরোয়া বিবাদ নয়, এটাই বিশ্বাসঘাতকতা ছিল, এটাই সেই বিশ্বাসের হত্যা ছিল যা সে নিজের বাড়িতে করেছে। বাবা তার নিকট এসে দাঁড়ালো। ছেলে, যদি তুই আমাদের নিজের সাথে নিয়ে যেতে চাস তো। আরজান তাদের কথা মধ্যবর্তী করে কেটে দিল। না পিতাজি, এখন আমি আপনাদের কোথাও নিয়ে যাচ্ছি না, এখন আমি আপনাদের অধিকার প্রদান করব। বাবা কিছু বুঝতে পারল না। মা নীরবে ছেলের দিকে তাকালো। আরজান প্রথমবার নিজের অভ্যন্তরে সেই কর্মকর্তাকে অনুভব করল যে শুধু ফাইলের জন্যে নয়, বরং ন্যায়ের জন্যে তৈরি হয়েছে। সে সেই সময় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ক্রোধে নয়, বরং খুব চিন্তা ভাবনা করে নেওয়া সিদ্ধান্ত ছিল। সে সরাসরি সংঘর্ষ চায় না। সে চায় যে সামনের ব্যক্তি নিজে নিজের কৃতকর্ম অনুভব করুক, যেমন তার মা বাবা প্রতিদিন অপমান অনুভব করেছে। আরজান নিজের বাবাকে বলল যে সে তাদের একটা নিরাপদ স্থানে নিয়ে যাবে, যেখানে তাদের বিশ্রাম মিলবে। কিন্তু আসল যুদ্ধ এখনও অবশিষ্ট ছিল, আসল মুখোমুখি এখনও হওয়া ছিল। আর সেই মুখোমুখি শুধু বাদানুবাদের নয়, বরং সত্য আর মিথ্যার মাঝে হওয়া ছিল। সেই রাতে আরজান মা বাবাকে প্রথমবার স্বস্তিতে ঘুমাতে দেখল। সে নিজে বাইরে বসে রইল, চোখে ঘুম ছিল না, তার মস্তিষ্কে শুধু একই মুখ ঘুরছিল, সেই নারীর যার উপর সে চোখ বুজে বিশ্বাস করেছে। এখন সেই বিশ্বাসই তার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, আর সেই ভুল সংশোধন করার জন্যে সে কিছু এমন করতে যাচ্ছে যার কেউ কল্পনাও করেনি। সকাল হওয়ার পূর্বেই আরজানের চোখ খুলে গেছে। রাত জুড়ে সে ঘুমায়নি। বাইরে হালকা হালকা বাতাস প্রবাহিত হচ্ছিল, কিন্তু তার অভ্যন্তরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল যা তাকে অবিরাম জাগিয়ে রাখছিল। সে চেয়ার থেকে উঠল, ধীরে ঘরের অভ্যন্তরে তাকালো। মা আর বাবা গভীর নিদ্রায় ছিল, হয়তো মাসের পর তাদের স্বস্তির নিদ্রা মিলেছে। আরজান তাদের দেখতে দেখতে মনে মনে একটা শপথ নিল, এখন এই চোখগুলোতে অশ্রু দোবারা আসতে দেব না। সে দরজা বন্ধ করল আর বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখন অনুভূতি ছিল না, শুধু একটা ঠান্ডা আত্মপ্রত্যয় ছিল, যেন সে অভ্যন্তরে কোনো বিশাল সিদ্ধান্ত নিয়েছে। আরজান জানত যে যদি সে সরাসরি বাড়িতে গিয়ে হট্টগোল করবে তো সত্য সামনে তো আসবে, কিন্তু ন্যায় অসম্পূর্ণ রয়ে যাবে। সে চায় যে সামনের ব্যক্তি শুধু ধরা না পড়ুক, বরং চুরমারও হোক, যেমন তার মা বাবা প্রতিদিন চুরমার হয়েছে, বিনা শব্দ করে। সে সবচেয়ে প্রথম নিজের ফোন বের করল আর নিজের স্ত্রীকে কল করল। ফোন উঠতেই ওপার থেকে কণ্ঠ এলো, আপনি এত সকালে? কণ্ঠে বিস্ময়ও ছিল আর আতঙ্ক। আরজান খুব স্বাভাবিক লহজায় বলল যে সে অকস্মাৎ ভারতে ফিরে এসেছে আর বাড়িতে আসছে। সে জেনে বুঝে মা বাবার উল্লেখ করেনি। ফোন কাটতেই সে বুঝে গেল যে এখন ওপারে কি হওয়া যাচ্ছে, আতঙ্ক, অজুহাত আর মিথ্যার ধারা। বাড়ির দিকে যেতে যেতে আরজানের মস্তিষ্কে পুরাতন ছবিগুলো ঘুরছিল। সেই বাড়ি যাতে সে স্বপ্ন সাজিয়েছে, সেই দেওয়ালগুলো যার ওপর কোনোদিন তার মা দীপক জ্বালিয়েছিল, এখন সেই বাড়ি তাকে নিজের মনে হচ্ছিল না। দরজা খোলা ছিল,
অভ্যন্তরে প্রবেশ করতেই তাকে টেলিভিশনের শব্দ শোনা গেল। তার স্ত্রী সোফায় বসেছিল, নিকটে তার মা ছিল। দুজনে স্বচ্ছন্দে কথা বলছিল, যেন বিশ্বে কোনো উদ্বেগ নেই। আরজানকে দেখতেই স্ত্রী অকস্মাৎ উঠে দাঁড়ালো। মুখে কৃত্রিম খুশি ছিল, চোখে আতঙ্ক লুকানো। আপনি জানাননি কেন যে আসছেন? সে তাড়াতাড়ি বলল। আরজান হাসল, কিন্তু সেই হাসি হৃদয় পর্যন্ত পৌঁছেনি। চিন্তা করলাম, আশ্চর্য করে দেই। সে বলল। তার শাশুড়িও সামনে অগ্রসর হল। আনুষ্ঠানিকতায় অবস্থা জিজ্ঞাসা করল। আরজন সতর্কতার সাথে দেখল সেই নারীকে, যার কারণে তার মা বাবা পথে এসেছে। কিন্তু সে কিছু বলেনি। সে জানত যে এখন বলা ব্যর্থ। সে বসতে বসতে প্রশ্ন করল, মা বাবা কেমন আছেন? এই প্রশ্ন অকস্মাৎ ছিল। স্ত্রী এক্ষণের জন্য নীরব হয়ে গেল। তারপর সামলে নিয়ে বলল, তারা তো গ্রামে রয়েছে, আপনাকে জানানো তো ছিল। আরজুন মাথা নাড়াল, যেন তাকে সব জানা আছে। ভালো আছে, সে বলল। গ্রামের বাতাস তাদের জন্য উপযুক্ত। এটাই শুনে স্ত্রীকে কিছু স্বস্তি মিলল। তাকে মনে হলো যে মিথ্যা এখনও চলমান। কিছু সময় পর আরজন পরিবেশ পরিবর্তন করে বলল যে সে খুব ক্লান্ত হয়ে পড়েছে আর বাইরে কিছুক্ষণ ঘুরতে চায়। সে স্ত্রী আর শাশুড়িকে সাথে চলার জন্য বলল। বাইরে বেরোতে বেরোতে সে বাড়ির চাবি নিজের পকেটে রেখে দিল। পথভর স্ত্রীর কথাবার্তা চলতে থাকল, কেনাকাটার, স্বজনদের, অর্থের। আরজন শুনছিল, কিন্তু তার মস্তিষ্কে একই কথা ছিল, এখন খেলা আরম্ভ হয়ে গেছে। সে জেনে বুঝে একটা বিশাল বাজারের নিকট গাড়ি থামিয়েছে আর বলল যে সে নিকটবর্তী দোকান থেকে কিছু নিয়ে যাচ্ছে। স্ত্রী আর শাশুড়ি গাড়ি থেকে নেমে গেল। আরজন গাড়ি সামনে অগ্রসর করল। কয়েকটা সেকেন্ডে সে ভিড়ে অদৃশ্য হয়ে গেছে। যখন পেছনে ফিরে তাকালো তো তার স্ত্রীর ফোন অবিরাম বাজছিল। সে কল গ্রহণ করেনি। কিছু সময় পর সে নিজে কল করল। ওপার থেকে আতঙ্কিত কণ্ঠ এলো, আপনি কোথায় চলে গেলেন আমাদের এখানে রেখে? আরজন খুব শান্ত কণ্ঠে বলল, যেমন তোমাকে আমার মা বাবাকে রেখে যাওয়ার সময় মনে হবে। ওপারে নীরবতা ছড়িয়ে পড়ল। তারপর কান্নার শব্দ এলো, অজুহাত, স্পষ্টীকরণ, ক্ষমা, সব কিছু। কিন্তু আরজন ফোন কেটে দিল। সেই ক্ষণে তাকে কোনো আনন্দ মিলেনি, কিন্তু একটা অদ্ভুত স্বস্তি অবশ্যই ছিল, যেন কোনো পুরাতন ক্ষততে মলম লাগানো হয়েছে। বাড়ি পৌঁছে সে তালা লাগালো আর চাবি নিজের কাছে রেখে দিল। সেই বাড়িতে এখন কেউ বাস করবে না, সে সিদ্ধান্ত নিয়েছে। সে মা বাবার জন্য নতুন বাড়ির অনুসন্ধান আরম্ভ করেছে। এটাই শুধু প্রতিশোধ নয়, এটাই একটা নতুন অধ্যায় ছিল। রাতে যখন সে মা বাবার নিকট ফিরল তো মা প্রশ্ন করল, সব ঠিক আছে না ছেলে? আরজন শুধু এটাই বলল, এখন সব ঠিক হয়ে যাবে মা। মা তার মুখকে দেখল, হয়তো বুঝে গেল যে তার ছেলে এখন শুধু ছেলে নয়, এখন সে নিজের মা বাবার রক্ষা কবচ হয়ে গেছে। সেই রাতে আরজন দেরি পর্যন্ত জেগে রইল। তাকে জানা ছিল যে পরবর্তী পদক্ষেপ সবচেয়ে কঠিন হওয়া যাচ্ছে। কানুনি যুদ্ধ, সমাজের কথাবার্তা, সম্পর্কগুলোর ভাঙা। কিন্তু সে মন তৈরি করে নিয়েছে, কিছু সম্পর্ক পালন করার থেকে বেশি জরুরি হয় তাদের ত্যাগ করা। আর কিছু ন্যায় শুধু আদালতে নয়, বিবেকে হয়। বাইরে পথে গাড়ি চলছিল, কিন্তু আরজনের অভ্যন্তরে সবকিছু শান্ত ছিল। ঝড় এসে গেছে, আর এখন সে কোনো অবস্থায় পেছনে সরতে যাচ্ছে না। পরবর্তী সকাল আরজনের জন্য সহজ ছিল না। রাত যদিও যে সে শান্ত মনে কেটেছে, কিন্তু সকালের আলোর সাথে সত্যতা আর দায়িত্ব তার সামনে দাঁড়িয়েছিল। ফোন অবিরাম বাজছিল, কখনো স্ত্রীর নম্বর, কখনো শ্বশুরবাড়ি থেকে কেউ, কখনো কোনো অচেনা নম্বর। সে জেনে বুঝে সব কল উপেক্ষা করে দিয়েছে। সে জানত এখন যে কোনো কথাবার্তা হবে সরাসরি আর শেষ হবে। আধা সত্য আর আধা মিথ্যার সময় অতিক্রান্ত হয়ে গেছে। সে মা বাবাকে প্রাতরাশ করিয়েছে, তাদের নতুন পোশাক পরিয়েছে, আর প্রথমবার মাসের পর তাদের মুখে হালকা সতেজতা দেখা গেল। মা ধীরে বলল, ছেলে, আজ হৃদয় কিছু হালকা মনে হচ্ছে। এটাই শুনে আরজনের বুকে কিছু টান পড়ল, কারণ সে জানত যে এই স্বস্তি কত বড় মূল্য চুকিয়ে এসেছে। দুপুর পর্যন্ত সংবাদ ছড়িয়ে পড়েছে যে আরজন ফিরে এসেছে। স্বজনদের বাহিনী প্রস্তুত হয়ে গেছে। কেউ অবস্থার অজুহাতে আসছিল, কেউ বোঝানোর জন্য, তো কেউ শুধু দৃশ্য দেখার জন্য। সবচেয়ে প্রথমকার স্ত্রীর মায়ের থেকে লোক এলো। বাড়ির বাইরেই দাঁড়িয়ে কথাবার্তা হতে লাগল। কেউ বলছিল যে বাড়ির কথা বাড়িতে সমাধান করো, কেউ এটাই দেখাচ্ছে যে সমাজ কি বলবে, আর কেউ এটাই আতঙ্ক দেখাচ্ছে যে বিবাহ বিচ্ছেদের দাগ জীবন জুড়ে সাথে থাকবে। আরজন সব শুনছিল, কিন্তু নীরব ছিল। তার নীরবতা তাদের আরও অস্থির করে রাখছিল, কারণ তারা তাকে সেই পুরাতন আরজনের মতো মনে করছে যে কথায় আসত্যে আসত।
সন্ধ্যা হতে হতে তার স্ত্রী নিজে এসে গেল। মুখ নেমে গেছে, চোখ ফুলে গেছে, কিন্তু চলায় এখনও কিছু অহংকার অবশিষ্ট ছিল। সে আসতেই মা বাবার দিকে তাকালো, যেন এটাই সিদ্ধান্ত করছে যে তাদের দেখে কাঁদতে হয় না দৃষ্টি ফিরিয়ে নিতে হয়। মা কিছু বলেনি, বাবাও নীরব রইল। এই নীরবতা সবচেয়ে বিশাল উত্তর ছিল। স্ত্রী সরাসরি আর্জনের সাথে কথা বলতে চাইল। আমার থেকে ভুল হয়ে গেছে, সে বলল, কিন্তু এত বিশাল শাস্তি? তার কণ্ঠে অনুতাপ কম আর আতঙ্ক বেশি। আতঙ্ক নিজের ভবিষ্যতের, নিজের সুবিধার। আর্জন প্রথমবার খুলে তার দিকে তাকালো, খুব দেরি পর্যন্ত তাকালো, যেন তাকে চেনার প্রয়াস করছে। তারপর শান্ত কণ্ঠে বলতে আরম্ভ করল, তোমাকে জানা আছে ভুল কি ছিল? ভুল এটাই নয় যে তুমি আমার মা বাবাকে বাড়ি থেকে বের করেছ। ভুল এটাই ছিল যে তুমি আমার থেকে মিথ্যা বলেছ। আর যে ব্যক্তি নিজের সম্পর্কের ভিত্তি মিথ্যার উপর রাখে, তার সাথে কোনো সম্পর্ক বাঁচে না। স্ত্রী তৎক্ষণাৎ প্রত্যুত্তর বলল যে সে এমন বাধ্যতায় করেছে, সমাজের আতঙ্ক থেকে, অবস্থার চাপে। আর্জন মাথা নাড়াল। সমাজের আতঙ্ক তখন ছিল না যখন আমার মা বাবা পথে শুয়েছিল। কথা বাড়তে লাগল, কণ্ঠ উচ্চ হতে লাগল। স্বজনরা মধ্যস্থতা করতে লাগল। কেউ মা বাবাকে বোঝাচ্ছে যে বৌমাকে ক্ষমা করে দাও, তো কেউ আর্জনকে বোঝাচ্ছে যে বাড়ি চুরমার হয়ে যাবে। তখনই প্রথমবার আর্জন নিজের পদবীর ব্যবহার করল, কণ্ঠে নয় বরং আত্মপ্রত্যয়ে। সে স্পষ্ট বলল, এই বাড়ি আগেই চুরমার হয়েছে। পার্থক্য শুধু এটাই যে এখন সত্য সকলের সামনে আছে। সে এটাও বলল যে সে কোনো সিদ্ধান্ত ক্রোধে নিচ্ছে না, বরং সম্পূর্ণ সচেতনতায় নিচ্ছে। স্ত্রী শেষ দাঁও খেলল। সে কাঁদতে লাগল, পায়ে পর্যন্ত পড়তে প্রস্তুত হয়ে গেল। বলল যে সে পরিবর্তিত হয়ে যাবে, মা বাবাকে বাড়িতে নিয়ে এসে সবকিছু সংশোধন করে দেবে। সেই ক্ষণে অনেক লোকের হৃদয় গলে গেল, কিন্তু আর্জন গলল না। সে মায়ের দিকে তাকালো, যাদের চোখে এখনও সেই পুরাতন আতঙ্ক ছিল, আতঙ্ক যে কোথাও সব আবার সেই মতো না হয়ে যায়। সেই আতঙ্ক আর্জনকে আরও দৃঢ় করে দিল। সে খুব স্পষ্ট শব্দে বলল, কিছু ভুল সংশোধিত হয় না, তাদের থেকে শিক্ষা নেওয়া হয়। আর আমি এই শিক্ষা নিয়েছি যে মা বাবার মূল্য কোনো সমঝোতার থেকে বেশি হয়। এটাই শুনে স্ত্রীর কণ্ঠ চুরমার হয়ে গেল। তাকে অনুভূতি হয়ে গেল যে এখন ফিরে আসার পথ বন্ধ হয়ে গেছে। সেই দিন আর্জন আইনজীবীর সাথে কথা বলল। কানুনি প্রক্রিয়া আরম্ভ হল। সমাজে কথাবার্তা তৈরি হয়েছে, স্বজনরা দূরত্ব তৈরি করেছে, কিন্তু আর্জনকে পার্থক্য পড়েনি। কারণ প্রত্যেক সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরত, তো মা বাবা তাকে দেখে হাসত। সেই হাসি যার জন্য সে সব কিছু দাওয়ে লাগিয়ে দিয়েছে। তাকে এখন বোঝা যাচ্ছে যে ন্যায় শুধু আদালতে নয়, কখনো কখনো ন্যায় নিজের অভ্যন্তরেও করতে হয়, নিজের সিদ্ধান্তের সাথে, নিজের সম্পর্কের সাথে। রাতে আর্জন ছাড়ে দাঁড়িয়েছিল। নিচে শহরের আলো চকচক করছিল। সে গভীর নিঃশ্বাস নিল। এই যুদ্ধ এখনও সম্পূর্ণ শেষ হয়নি, এখনও শেষ সংঘর্ষ অবশিষ্ট ছিল। কিন্তু এখন সে ভয় পাচ্ছে না, কারণ যা হারাতে ছিল সে আগেই হারিয়ে গেছে, আর যা রক্ষা করতে ছিল সে এখন তার কাছে ছিল। আদালতের সিঁড়ি উঠতে সময় আর্জনের পদক্ষেপ আগের থেকে কোথাও বেশি ভারী ছিল। এটাই সেই আর্জন ছিল যে ফাইলে শত শত সিদ্ধান্তে স্বাক্ষর করে, কিন্তু আজ সে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছিল। বাইরে আইনজীবীদের ভিড় ছিল, অভ্যন্তরে তারিখের শব্দ, আর মধ্যে দাঁড়ানো মানুষ যাদের জীবন কাগজে বাঁধা হয়ে থাকে। মা বাবা প্রথমবার আদালতে এসেছে। মা সাধারণ পোশাক পরে রেখেছে, মাথা আবৃত করা, চোখে আতঙ্ক আর লজ্জা ছিল। বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন তাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে তাদের ছেলে এখন তাদের জন্য এই পর্যায়ে এসেছে। স্ত্রী কিছু সময় পর পৌঁছল। তার মুখে এখন সেই অহংকার নেই যা কোনোদিন বাড়ির চার দেওয়ালে দেখা যেত। আজ তার সাথে তার মা ছিল আর কয়েকটা স্বজনও। সকলের দৃষ্টি আর্জনের উপর ছিল। কিছুতে ক্রোধ ছিল, কিছুতে প্রশ্ন, আর কিছুতে আতঙ্ক। কারণ আজ প্রথমবার তাদের অনুভূতি হচ্ছে যে এই বিষয়ে এখন শুধু বাড়ির চার দেওয়াল পর্যন্ত সীমাবদ্ধ নয়। আদালতে যখন বিচারক এলো, তো নীরবতা ছড়িয়ে পড়ল। আইনজীবীরা নিজ নিজ কথা রাখল। কাগজ সামনে রাখা হয়েছে, মিথ্যা, সত্য, অভিযোগ, স্পষ্টীকরণ, সব কিছু। যখন আর্জনের পালা এলো, তো সে খুব ধীর কিন্তু স্পষ্ট কণ্ঠে বলতে আরম্ভ করল। সে কাউকে নিচু দেখানোর প্রয়াস করেনি, সে শুধু তথ্য রাখল। জানালো যে কিভাবে তার মা বাবাকে বাড়ি থেকে বের করা হয়েছে, কিভাবে তাদের থেকে যোগাযোগ ছিন্ন করা হয়েছে, কিভাবে মিথ্যা বলা হয়েছে যে তারা গ্রামে রয়েছে। সে বলল যে এই বিষয় কোনো বৌমা বা শাশুড়ির নয়, এই বিষয় সেই বিশ্বাসের যা সম্পর্কের ভিত্তি হয়। আদালতে বসা অনেক লোক নীরবে শুনছিল। মায়ের চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু সে নীরব ছিল। হয়তো তাকে নিজের ছেলেতে গর্ব হচ্ছে, সেই উপায়ে যে উপায় সে ন্যায় চাইছে। স্ত্রীর পক্ষ থেকে আইনজীবী বলল যে সবকিছু ভুল বোঝাবুঝি ছিল,
পরিস্থিতির চাপ ছিল। তখন বিচারক সরাসরি স্ত্রীর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করল। সেই ক্ষণ সবচেয়ে কঠিন ছিল। আদালত কক্ষে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। স্ত্রী কয়েকটা সেকেন্ড পর্যন্ত নীরব রইল। তারপর তার কণ্ঠ ফেটে পড়তে লাগল। সে স্বীকার করেছে যে সে মিথ্যা বলেছে, স্বীকার করেছে যে সে মা বাবাকে বাড়ি থেকে যেতে দিয়েছে। সে বলল যে তাকে আতঙ্ক ছিল, আতঙ্ক যে যদি আর্জনকে সত্য জানা যায় তো তার স্বাচ্ছন্দ্য, তার বাড়ি, তার নিরাপত্তা সব শেষ হয়ে যাবে। এটাই শুনতেই মা প্রথমবার মাথা উঠিয়ে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ক্রোধ নেই, শুধু গভীর হতাশা ছিল। বিচারক সিদ্ধান্ত সুরক্ষিত রেখে দিয়েছে। বাইরে বেরোতে সময় স্ত্রী কাঁদছিল। সে আর্জনের থেকে কথা বলার প্রয়াস করেছে। বলল যে সে সবকিছু পরিবর্তন করতে পারে, মা বাবাকে নিজের সাথে রাখবে, নিজের মাকে পাঠিয়ে দেবে। আর্জন খুব শান্ত কণ্ঠে বলল, এখন পরিবর্তনের সময় অতিক্রান্ত হয়ে গেছে। মানবতাকে সুযোগ মিলেছে, সে তাকে প্রত্যাখ্যান করেছে। এটাই শুনে স্ত্রী সেখানেই বসে পড়ল। তাকে হয়তো প্রথমবার অনুভূতি হলো যে সে শুধু একটা সম্পর্ক নয় ভেঙেছে, বরং নিজেকেও হারিয়ে দিয়েছে। দিন অতিক্রম করতে গেল, সিদ্ধান্তের অপেক্ষা চলতে থাকল। এই মধ্যে আর্জন মা বাবার জন্য একটা ছোট বাড়ি ক্রয় করেছে, সাধারণ কিন্তু নিরাপদ। প্রথমবার মা নিজের হাতে নতুন বাড়িতে চুল্লি জ্বালালো। সেই দিন সে খুব দেরি পর্যন্ত কাঁদতে থাকল, আনন্দের অশ্রু। বাবা দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙালো। তারা আর্জনকে শুধু এটাই বলল, এখন আমাদের কোথাও না যেতে হবে। এটাই শুনে আর্জনের বুক ভরে উঠল। তাকে মনে হলো এটাই তার সবচেয়ে বিশাল অর্জন আছে। সিদ্ধান্তের দিন আদালতে আবার ভিড় ছিল। বিচারক স্পষ্ট শব্দে বলল যে বিবাহের সম্পর্ক বিশ্বাসে টিকে থাকে, আর যখন বিশ্বাস চুরমার হয় তো সাথে থাকার কোনো অর্থ নেই থাকে না। বিবাহ বিচ্ছেদ অনুমোদিত হয়েছে। সাথে এটাও বলা হয়েছে যে বয়স্কদের সাথে করা আচরণ অমানবিক ছিল। এই শব্দ অমানবিক আর্জনের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আদালত থেকে বাইরে বেরোতে সময় স্ত্রী শেষবার পেছনে ফিরে তাকালো। হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ নেই থাকল। সন্ধ্যায় আর্জন নিজের মা বাবার সাথে বসেছিল, চায়ের কাপ হাতে ছিল। মা প্রশ্ন করল, ছেলে, এখন তুই একা রয়ে যাবি? আর্জন হাসল, না মা, আমি একা নই, আপনি দুজন আছেন। মা তার মাথায় হাত রাখল। সেই ক্ষণে আর্জনকে অনুভূতি হল যে মানবতা কোনোদিন পদবি, অর্থ বা সমাজ থেকে নয়, সে আসে সেই সম্পর্ক থেকে যাদের আমরা সময় মতো আঁকড়ে ধরি। কাহিনী এখনও শেষ হয়নি, কিন্তু এখন তার সমাপ্তি স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুরা, এই কাহিনী শুধু আর্জনের নয়, এটাই সেই প্রত্যেক ছেলের কাহিনী যে জীবনের দৌড়ে সামনে তো নিকলে যায়, কিন্তু পেছনে ছুটে যাওয়া পদক্ষেপের আওয়াজ শোনা ভুলে যায়। এটাই সেই প্রত্যেক মা বাবার কাহিনী যে নিজের ছেলের সুখের জন্য নিজেকে নীরবে বলিদান করে দেয়, বিনা এটাই জিজ্ঞাসা করে যে তাদের মূল্য কি হবে। আর এটাই সেই সমাজেরও কাহিনী যে প্রায়শই উচ্চ পদবি, অর্থ আর প্রদর্শনকে মানবতার থেকে উপরে রেখে দেয়। আর্জন যখন ডিএম হয়ে ফিরল তো তার কাছে সব কিছু ছিল, নাম, মর্যাদা, শক্তি। কিন্তু যে ক্ষণে সে নিজের মা বাবাকে পথের ধারে ভিক্ষা চাইতে দেখল, সেই ক্ষণে তাকে অনুভূতি হল যে যদি মানুষের নিজেরই নিরাপদ নয় তো তার সমস্ত সাফল্য ফাঁপা আছে। সেই দিন আর্জন শুধু নিজের মা বাবাকে চিনেনি, সে নিজেকেও চিনেছে। সে জেনেছে যে আসল পরীক্ষা চেয়ারে বসে সিদ্ধান্ত দেওয়ায় নয় হয়, বরং তখন হয় যখন সিদ্ধান্ত নিজের বাড়ির বিরুদ্ধে নিতে হয়। এই কাহিনী আমাদের এটাই শেখায় যে মানবতা কোনো বিশাল বিশাল কথায় নয় হয়, সে ছোট ছোট প্রশ্নে লুকিয়ে থাকে। মা আজ ঠিক তো আছে? পিতাজি ওষুধ খেয়েছে বা না? বাড়িতে সব সত্যি ঠিক আছে বা শুধু কলে ঠিক বলা যাচ্ছে? যদি আর্জন এই প্রশ্ন সময় মতো জিজ্ঞাসা করে নিয়েছে তো হয়তো তার মা বাবাকে পথ না দেখতে হতো। কিন্তু জীবন যদি একটা সুযোগ ছিনিয়ে নেয় তো দ্বিতীয় সুযোগ সত্যের সাথে দাঁড়ানোর দেয়। আর্জন সেই সুযোগ ধরেছে। সে সহজ পথ বেছে নেয়নি, সে সমঝোতা করেনি, সে সমাজের আতঙ্ক থেকে বিশাল আতঙ্ক বেছে নিয়েছে, নিজের বিবেকের আতঙ্ক, আর সেই আতঙ্ক তাকে মানুষ বানায়। বন্ধুরা, আজ অনেক বাড়িতে বয়স্ক মা বাবা ভার বলা হয়। যে হাতে সন্তানকে হাঁটতে শিখিয়েছে সেই হাত যখন কাঁপতে শুরু করে তো তাদের কোনায় বসিয়ে দেওয়া হয়। এই কাহিনী আমাদের দর্পণ দেখায় যে যদি আজ আমরা নীরব রই তো কাল আমাদের নীরবতা কারো আর জীবন নষ্ট করতে পারে, আর হয়তো একদিন আমাদের নীরবতাও আমাদের সেই পথে দাঁড় করিয়ে দেয়। আর্জন কানুনের সাহায্য নিয়েছে, কিন্তু তার পূর্বে সে মানবতার সাহায্য নিয়েছে। সে এটাই প্রমাণ করেছে যে ন্যায় শুধু আদালতে নয় হয়, বরং নিজের সিদ্ধান্তে হয়। সে এটাও শিখিয়েছে যে কিছু সম্পর্ক পালন করার থেকে বেশি জরুরি হয় ভুল সম্পর্ক থেকে বাইরে আসা, কারণ যেখানে সম্মান নয় হয় সেখানে সম্পর্ক শুধু নামের রয়ে যায়। এই কাহিনীর সবচেয়ে বিশাল সত্য এটাই যে মা বাবা কোনোদিন অভিযোগ করে না, তারা সহ্য করে, লুকায়, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই চিন্তা করে যে কোথাও তার ছেলে দুঃখী না হয়ে যায়। কিন্তু তাদের নীরবতাকে তাদের বাধ্যতা মাত মনে করো না। সেই নীরবতা একদিন প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যায়।
ঠিক আর্জনের সামনে দাঁড়িয়েছিল। বন্ধুরা, যদি আজ আপনার মা বাবা আপনার সাথে আছে তো তাদের সময় দিন। শুধু অর্থ নয়, শুধু সুবিধা নয়, নিজের মনোযোগ, নিজের কথা, নিজের অস্তিত্ব দিন। কারণ যেদিন তারা থাকবে না সেই দিন আপনার সমস্ত সাফল্য, সমস্ত পদবি, সমস্ত সম্পদ সেই শূন্যতাকে পূরণ করতে পারবে না। আর্জনের কাহিনী আমাদের এটাই স্মরণ করায় যে মানবতা এখনও জীবিত আছে, শুধু তাকে কণ্ঠ দেওয়ার প্রয়োজন আছে। সত্য এখনও জীবিত আছে, শুধু তাকে গ্রহণ করার সাহস চাই। আর সম্পর্ক এখনও রক্ষা করা যায়, শুধু তাদের সময় থেকে আঁকড়ে ধরার প্রয়োজন আছে। এই কাহিনীর সমাপ্তি কোনো পরতালি চায় না। এই কাহিনী শুধু একটা প্রশ্ন রেখে যায়, যদি কাল আপনার মা বাবার আপনার প্রয়োজন পড়ে তো কি আপনি শুধু একটা সফল মানুষ হবেন বা একটা ভালো মানুষও? এই প্রশ্ন, এই শিক্ষা আর এই মানবতা, এই কাহিনীর আসল সমাপ্তি আছে।